আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি আমি সোহেল আহমেদ। ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা ও চুক্তির সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে বলে বিভিন্ন মহল থেকে খবর আসছে। এর মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ইরান সফরে এসে ইরানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করে গেছেন এবং এরপর বলা হচ্ছে যে দুই পক্ষের মধ্যে প্রথমে আলোচনা এবং পরবর্তী একটি গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের সম্ভাবনা জোরালো হয়েছে। কিন্তু আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি তাতে জানতে পেরেছি তিনটি ইস্যুতে দুই পক্ষের মধ্যে এখনো বিরোধ এবং মতপার্থক্য রয়ে গেছে। নাম্বার 1, ইরান আগামী যে বৈঠকে সম্ভাবনা রয়েছে সেই বৈঠকে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি নয়। ইরান বলেছে এই বৈঠকে কেবলই যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হবে, পরমাণু ইস্যু নিয়ে কোনো কথা ইরান বলবে না। কারণ ইরান তার এই পরমাণু যে কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচিকে নিজের ন্যায্য অধিকার বলে মনে করে। ইরান পাশাপাশি এই আশ্বাসও দিয়েছে যে এই বৈঠকের পর যদি কোনো চুক্তি হয় বা কোনো সমঝোতা হয়, সেটার আলোকে আমেরিকা যদি আস্থা অর্জন করতে পারে এবং ইরান যদি এই বিশ্বাস অর্জন করতে পারে যে আমেরিকা তার দেয়া প্রতিশ্রুতি আসলেই মেনে চলবে, তাহলে পরবর্তী বৈঠকে পরমাণু ইস্যু নিয়েও আলোচনা হতে পারে। ইরানের সাথে আমেরিকার দ্বন্দ্বের একটি বড় কারণ বলা হচ্ছে পরমাণু ইস্যু, যদিও আমি এটাকে মনে করি না যে এই কারণেই তাদের মধ্যে দ্বন্দ্বটা আসলে ইরান আমেরিকার আধিপত্যকে মানে না। ইরান আমেরিকার অন্যায় তৎপরতা, অন্যায় পদক্ষেপ, অন্যায্য দাবি মানে না বলেই তারা ইরানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আসলে পরমাণু ইস্যু মূল বিষয় নয়। যাই হোক, আমরা জানতে পারছি যে প্রথম যে বিরোধ, যে কারণে এই আলোচনার সম্ভাবনা এখনো অনেকটাই কম, সেটির একটি হলো ইরান আগামী বৈঠকে, আগামী আলোচনায় পরমাণু ইস্যুতে কথা বলতে রাজি হয়নি। নাম্বার 2, ইরান বলেছে তাদের আটকে থাকা অর্থের একটা অংশ ছাড় দিতে হবে এবং এই অর্থের ছাড় দিতে হবে আলোচনা শুরুর আগেই। আলোচনা তখনই শুরু হবে যখন ইরান তাদের অর্থের একটা অংশ নিজেদের হাতে পাবে। আমেরিকা এ বিষয়ে এখন পর্যন্ত রাজি হয়নি। ইরানের বিপুল অর্থ, প্রায় কয়েক হাজার কোটি ডলার, আমেরিকা এবং তার মিত্র দেশগুলো নানাভাবে আটকে রেখেছে। বিশেষ করে ইরানের তেল বিক্রির অর্থ আটকে আছে দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশগুলোতেও। ইরান বহুদিন ধরে বলে আসছে যে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা অর্থ ছেড়ে দিতে হবে, নইলে এই ক্ষেত্রে কোনো ধরনের আস্থা বিশ্বাস সৃষ্টি হবে না। নাম্বার 3, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ইরান বজায় রাখতে চায়। ইরান কোনোভাবেই এই যুদ্ধের আগের হরমুজ প্রণালীর অবস্থায় ফিরে যেতে রাজি নয়। ইরান বলেছে আমরা হরমুজ প্রণালীর উপর আমাদের নিয়ন্ত্রণ বজায় রাখবো, কারণ হরমুজ প্রণালীকে নিজের ভূখণ্ড বলে আমরা মনে করি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এই প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সেদিক দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের রয়েছে। এবং ইরান যে কয়টি জাহাজকে অনুমতি দেবে সে কয়টি জাহাজই কেবল সেখান দিয়ে যেতে পারবে, যেগুলোকে ইরান মনে করবে অনিরাপদ এবং ইরানের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি, সেগুলোকে তারা আটকে দেবে। এই যে ইরানের অবস্থান, এটা কোনোভাবেই মার্কিন সরকার মেনে নিতে রাজি নয়। ট্রাম্প দাবি করছেন যে হরমুজ প্রণালী পরিপূর্ণভাবে খুলে দিতে হবে, কিন্তু ইরান
এই দাবি মেনে নিচ্ছে না। এই তিনটি ইস্যু নিয়ে এখনো ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা বা সমঝোতার সম্ভাবনা আটকে আছে। যদি এই তিনটি ইস্যুতে দুই পক্ষ কাছাকাছি আসতে পারে, তাহলে খুব শিগগিরই আলোচনা অনুষ্ঠিত হবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন যে আমরা দুই পক্ষই নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাকিস্তানের পক্ষ থেকেও ব্যাপক চেষ্টা করা হচ্ছে যাতে এই আলোচনাটি সফল হয়, যাতে দুই পক্ষকে তারা আবারও বৈঠকে বসাতে পারে। তবে ইরান যেহেতু এ পর্যন্ত নানাভাবে আলোচনায় বসে ক্ষতিগ্রস্ত হয়েছে, এ কারণে ইরান খুব সহজে আলোচনায় আর যেতে রাজি হচ্ছে না। আমরা এর আগে দেখেছি দুই দফা আগ্রাসনই হয়েছে ইরানের সাথে আমেরিকার আলোচনা চলার সময়। প্রথম যখন 12 দিনের যুদ্ধ হলো, তখন ইরানের সঙ্গে আমেরিকার যখন বৈঠক হওয়ার দিন তারিখ ঠিক হয়েছে, তখনই হামলা হয়েছে। দ্বিতীয় দফা হামলার ক্ষেত্রেও আমরা সেরকমই একটি পরিস্থিতি দেখতে পেয়েছি। এ কারণে ইরান আমেরিকার উপর আস্থা রাখতে পারছে না, এমনকি যারা মধ্যস্থতা করছে সেসব দেশের কথার উপরও ইরান বিশ্বাস রাখতে পারছে না। ইরান যেহেতু বারবার বিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হয়েছে, এ কারণে দেশটির এই অধিকার স্বাভাবিকভাবেই আছে যে তারা তাদের উপর আস্থা রাখবে না। এ কারণে আমেরিকারই দায়িত্ব হলো ইরানের আস্থা বিশ্বাস অর্জন করা। হরমুজ প্রণালীতে গত কয়েকদিনে যান চলাচল বা জাহাজ চলাচল বেড়েছে, সেটা ইরানের অনুমতি নিয়েই বেড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC বলেছে যে গত 24 ঘন্টায় তারা 25টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছে। এটা একটি ভালো লক্ষণ, অর্থাৎ বিভিন্ন দেশ ইরানের নিয়ন্ত্রণ মেনে হরমুজ প্রণালী অতিক্রম করতে শুরু করেছে। এটা ইরানের জন্যও শুভ সংকেত। ইরান তার যে সক্ষমতা, তার যে হরমুজ প্রণালী পরিচালনার দক্ষতা, সেটা প্রমাণ করে দেখাচ্ছে এবং গোটা বিশ্বই যখন এই বাস্তবতাকে মেনে নেবে, তখন ইরানের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সব দিক থেকেই একটি সুবিধাজনক অবস্থা তৈরি হবে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের উপর সারা বিশ্ব থেকে চাপ ক্রমেই বেড়ে চলেছে। এটা ন্যায়কামী মানুষদের জন্য একটা সুখবর। সর্বশেষ খবর হলো যে ফ্রান্স ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরকে সে দেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই ধরনের পদক্ষেপ নিয়েছে পোল্যান্ড। এর বাইরে ইতালি সারা ইউরোপের দেশগুলোকে ইতামারের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়া, কানাডা এরই মধ্যে ইতামারের সমালোচনা করেছে। এর কারণটি হলো সম্প্রতি গাজা অভিমুখী মানবিক ত্রাণ বহর সুমুদ ফ্লোটিলাকে আটকে দিয়েছে ইসরায়েল এবং সেখানে যারা অধিকার কর্মী ছিলেন সেসব অধিকার কর্মীকে ধরে নিয়ে গিয়ে হাত পা বেঁধে এবং তাদেরকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছেন। এবং এই অপমানজনক অবস্থার ভিডিও ইতামার বেন গাভির সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। এসব অধিকার কর্মীর মধ্যে অনেকেই ছিলেন ইউরোপীয় নাগরিক, কেউ কেউ ফ্রান্সের নাগরিক, কেউ কেউ ইতালির নাগরিক। এসব নাগরিকের অবস্থা দেখে এসব দেশের সরকার ক্ষুব্ধ হয়েছেন। তারা ইসরায়েলি রাষ্ট্রদূতকে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে এসব আচরণের প্রতিবাদ জানিয়েছেন। তবে এখানে আমি যে কথাটি বলতে চাই, ইসরায়েলের আচরণ, ইসরায়েলের অমানবিকতা নতুন কিছু নয়। বারবার তারা এ ধরনের কাজ করেছে, গাজায় গণহত্যা চালিয়েছে, ইরান, লেবানন সর্বত্র হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। এরপরও ইউরোপ খুব একটা প্রতিবাদ জানায়নি, এসবের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়নি। জাতীয় নিরাপত্তা পরিষদে অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ করেনি, বরং ইসরায়েলের পক্ষে বারবার ভোট দিয়ে গেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইসরায়েল ইউরোপীয় নাগরিকদেরকে অপমান, অপদস্থ বা হয়রানি করতে পিছপা হচ্ছে না। একটি মাস্তানি শক্তিকে যখন আপনি সবসময় সমর্থন দিয়ে যাবেন, তখন অবশ্যই এর পরিণতি ভালো হবে না। একটা সময় আপনার ঘাড়টাই সে মটকে দেবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। ইসরায়েল আরো বেশি অপমানিত হোক, ইসরায়েলের চরিত্র, ইসরায়েলের অন্যায় অবিচার সর্বত্র আরো বেশি পরিষ্কার হয়ে উঠুক, আমরা সে প্রত্যাশাই করি। পাশাপাশি আমরা চাই ইউরোপ, আমেরিকা সহ গোটা বিশ্বের যারা বড় শক্তি, তারা ইসরায়েলের মতো দানবকে তার গণহত্যা, তার মানবতা বিরোধী আচরণ থেকে দূরে রাখার জন্য সোচ্চার হোক। এ দাবি যে কোনো ন্যায়কামী মানুষের পক্ষ থেকে উঠতেই পারে। আমরা ইউরোপ এবং আমেরিকায় যারা ন্যায়কামী মানুষ, তাদের পক্ষ থেকে বারবারই এ ধরনের দাবি উচ্চারিত হতে দেখেছি। এ ধরনের দাবি আরো জোরালো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।